মুজিববর্ষ উদযাপনে প্রায় 4,000 কোটি টাকা অপচয়ের অভিযোগে নথিপত্র হাতে পেয়েছে দুর্নীতি দমন কমিশন। যাচাই বাছাই শেষে হতে পারে একাধিক মামলা, এমন তথ্য জানিয়ে দুদকের মুখপাত্র জানিয়েছেন মুজিববর্ষ উদযাপনের দুর্নীতি নিয়ে কাজ করছেন তারা। তার সঙ্গে বিষয়ে বিস্তারিত আমাদের সাথে আলোচনা করবার জন্য অতিথি হিসেবে যুক্ত হয়েছেন দুদকের সাবেক মহাপরিচালক আইন বিভাগের মাইনুল ইসলাম এবং একই সাথে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বারী খন্দকার। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি যদি প্রথমেই আসি দুদকের সাবেক মহাপরিচালক মাইনুল ইসলাম, আপনার কাছে যে তথ্যটি আসলে আমরা সংবাদেও শুনছিলাম যে এই বিষয়ে, এই দুর্নীতির বিষয়ে মুজিববর্ষ পালন করার ক্ষেত্রে প্রতিনিয়ত সরকার যে ধরনের দুর্নীতি করেছে এখন পর্যন্ত এটি প্রায় 4,500 কোটি টাকার মতো তথ্যটি আছে। কিন্তু যেহেতু তদন্তটি চলমান, তাহলে কি আমরা ধরে নিতে পারি এই দুর্নীতির পরিমাণটির অর্থ আরো বাড়বে? জি, ধন্যবাদ। এটা যেটা বলা হচ্ছে সেটা তো হচ্ছে যে আপনার একটা রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম করা হয়েছে নির্ধারণ মুজিববর্ষ পালন করবার জন্য, এবং সেটার জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছে এবং সেই প্রকল্পে যে অর্থের ব্যয় সেইটা দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণ অর্থ হয়। এখন মাননীয় অর্থমন্ত্রী মহোদয় সেগুলো আপনার বলেছেন একটা পরিমাণ অর্থের যে কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সেটাই আমরা ধরতে পারি যে সে মন্ত্রী মহোদয় সেটাই ঠিক পরিমাণটাই অর্থের বলেছেন। এখন এখানে যে সবগুলোই দুর্নীতি হয়েছে কিনা সেটা হলো তদন্তের বিষয়। একটা জিনিস বলা যেতে পারে যে বিপুল পরিমাণ অর্থ এরকম একটা আমাদের দেশের মধ্যে এরকম একটা প্রোগ্রামের জন্য এত বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ ব্যয় করাটা সমীচীন ছিল কিনা, সঙ্গত হয়েছে কিনা সেটা একটা প্রশ্ন। এটা হয়তো রাষ্ট্রীয় অপচয়, সেটা একটা বলা যেতে পারে। কিন্তু এর ভিতরে দুর্নীতি হয়েছে কিনা সেখানে দুর্নীতির উপাদানগুলো খুঁজতে হবে যে আপনার যেভাবে প্রকল্প নেয়ার কথা সেরকম ভাবে প্রকল্প নেওয়া হয়েছে কিনা, প্রকল্পের গ্রহণের ক্ষেত্রে আইন বিধি যেগুলো মানবার কথা সেগুলো মানা হয়েছে কিনা, এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই প্রকল্প যারা পাশ করেছেন তারা এর সাথে কি কোনোভাবে লাভবান হয়েছেন কিনা সেগুলোর একটা ব্যাপার। এরপরে যে পরিমাণ খরচ হয়েছে সেই পরিমাণ সত্যিকার অর্থে খরচ হয়েছে না এখানে আবার অর্থ আত্মসাৎ হয়েছে, এই সমস্ত উপাদানগুলো পেলে সেখানে বলা যাবে যে এর ভেতরে দুর্নীতি আছে। এখন আজকে তো এই সরকারের পতন 2 বছর হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত দুদকের হাতে সেটি তদন্তের অনুসন্ধানের মধ্যে আছে। যেহেতু মামলা করেনি সুতরাং তদন্ত বলা যাচ্ছে না, অনুসন্ধানের মধ্যেই আছে। এই অনুসন্ধান তো এখনো পর্যন্ত শেষ হয়নি। ইতিমধ্যে তো দুদক আপনার 4.5 মাস হতে চললো দুদকে কমিশন শূন্য। কাজেই এটা কতদিনে এই অনুসন্ধান শেষ হবে এবং তারপরে আদৌ এখানে দুর্নীতির উপাদান পাওয়া যাবে কিনা এবং পেলে সেটা মামলা করলে এবং বিচার করে কতদিনে সেটি শেষ হবে এবং অনুসন্ধান করলে তখন হয়তো বোঝা যাবে যে এখানে আপনি যেটি বলছিলেন যে এর চেয়ে আরো বেশি পরিমাণ অর্থ এখানে সংশ্লিষ্ট আছে কিনা সেটা অনুসন্ধানের মাধ্যমে হয়তো বেরিয়ে আসবে। যেহেতু দুদককে এখন করছে দেখা যাচ্ছে, অন্য কোনো সংস্থা করছে না, তাহলে দুদক আবার কবে এটাকে আপনার শুরু করে এবং অনুসন্ধান সমাপ্ত করলে তখন বোঝা যাবে যে এখানে আসলে সত্যিকারের অর্থে কি পরিমাণ অর্থের সংশ্লিষ্টতা ছিল। জি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আছেন আমাদের সাথে, আমরা একটু তার কাছে আসতে চাই একটু আইনি বিষয় বুঝবার জন্য যে এই ক্ষেত্রে কি ধরনের সাজা হবার সম্ভাবনা আছে প্রথমত। দ্বিতীয়ত এই অর্থগুলো যেহেতু সরকারি কোষাগার থেকে ব্যয় করা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয় আমরা জানি খাতওয়ারিও আসলে এটি সংসদে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, সেটি কোনোভাবে উদ্ধার করা হোক বা আবারও সেই মন্ত্রণালয়গুলোতে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো প্রক্রিয়া আসলে আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। এখানে আপনাদেরকে স্মরণে রাখা দরকার যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রীয় কোনো ব্যক্তি তার তহবিলের বাইরে নির্ধারিত যে আইনি বাধা বিধিনিষেধ আছে সেটার বাইরে গিয়ে যদি অতিরিক্ত কোনো কিছু খরচ করে যেটার জন্য আইনি তার আসলে
প্যারামিটার মেনটেন করা হয়নি, সে ধরনের ক্ষেত্রে আমাদের আইনি সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় এখানে আছে। একটা হচ্ছে যে সরকারি তহবিল তসরুপ, অর্থ আত্মসাৎ অথবা ক্ষমতার বাইরে গিয়ে অতিরিক্ত ব্যয়, যেটা আমরা এখন শুনছি যে ব্যয় হয়েছে, এটা আসলে দুর্নীতি দমন কমিশন তদন্ত না, এটা অনুসন্ধান করে দেখছেন প্রাথমিকভাবে যে আসলে টাকাগুলো কিভাবে খরচ হয়েছে। টাকা খরচ হওয়া একটা অপচয়, কিন্তু আইনের ভাষায় আমরা যেটা দেখি, এটা যদি বিধিসম্মত উপায় না হয় তাহলে সেটা এমনটা হতে পারে যে সরকারি তহবিলের অপব্যবহার হয়েছে, সেটা একটা অপরাধ। আরেকটা হচ্ছে যে উনার যদি জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদ থেকে থাকে, অথবা তিনি বা তার নামে অথবা বেনামে উনি যদি টাকা পাচার করে থাকেন, এই ধরনের অপরাধগুলো এখানে আসতে পারে। সেক্ষেত্রে দুর্নীতি দমন এখানে কমিশন একটি প্রশ্ন আসলে আমি জানবার জন্য আপনাকে করি, সেটি হচ্ছে যে এই বর্ষটি যে পালিত হবে, এটি তো আমরা দেখেছি সরকার ঘোষিত ছিল, তৎকালীন সরকার এটা ঘোষণা করে এটি উদযাপন করেছে। আপনি যে বলছিলেন যে সরকার তার নিজস্ব যেই কোষাগার থেকে ব্যয় করবার যে সীমাটি, সেটির অতিরিক্ত হয়েছে কিনা সেটি যে তদন্তের বিষয়। যখন সরকার একটা কিছু উদযাপন করবার জন্য বা পালন করবার জন্য ঘোষণা দিয়ে থাকেন, তখন আসলে কি এই বিষয়টা সেখানে অন্তর্ভুক্ত করা কোনো সুযোগ আছে কিনা বা করা যায় কিনা? জি, আপনি জেনে থাকবেন যে জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে যদি কোনো রাষ্ট্রে কোনো সরকার ক্ষমতায় থেকে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে যেটা তার নির্বাচনী তার যে প্রতিশ্রুতি ছিল সেটার বাইরে গিয়ে, অথবা আইনের অনুমোদন নেই, সংসদে ব্যাপক আলোচনার মধ্য দিয়ে বিষয়টি উত্থাপিত হয়নি, অথবা এমন হতে পারে যে নির্বাচন সুষ্ঠু হয়নি, এরকম একটি ক্ষেত্রে যদি সরকার কোনো দেশের প্রধান হয়ে বসে থাকে, সেক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু আসবে যে জনগণের প্রকৃত ম্যান্ডেট ছিল কিনা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে। কেবলমাত্র একদলীয় বা একপেশে একটা দলীয় বলয় তৈরি করে সেখানে যদি তাদের ইচ্ছা মতো কিছু করে থাকে, সেটাকেও কিন্তু আসলে আমাদের প্রক্রিয়ার বাইরে গিয়ে, অথবা বলা যেতে পারে জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে কিছু করার একটা আশঙ্কা কিন্তু থেকে যায়। এখানে কিন্তু এখতিয়ারের বাইরে গিয়ে করেছে কিনা সেটা তো আদালতে প্রমাণিত হবে, কিন্তু প্রাথমিকভাবে দুদক অনুসন্ধান করে দেখছে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে এগুলো আসলে অপরাধের পর্যায়ে পড়ে কিনা। যদি অপরাধের পর্যায়ে প্রমাণিত হয়, তাহলে আপনি প্রথমে বলছিলেন যে এক্ষেত্রে আইন অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। জি, সর্বোচ্চ সাজার ক্ষেত্রে ওভারঅল বললাম, বিভিন্ন আইনে বিভিন্ন ভাবে আছে, আমি এখন ম্যাক্সিমাম এখন আমরা যতটুকু গণমাধ্যমগুলোর খবর দেখছিলাম যে সম্ভবত 43টি মন্ত্রণালয় কে এই বিষয়টি উদযাপন করার ক্ষেত্রে তাদের ফান্ড থেকে আসলে টাকাটি খরচ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন সেই হিসেব করে, যেমন রেল বিভাগ আছে, সড়ক বিভাগ আছে, যেগুলো আসলে দিন শেষে জনসাধারণের জন্য আসলে কাজ করে, সেই বিভাগের অর্থ যখন এরকম একটি ব্যক্তি বা সরকারের একটি নিজস্ব কোনো পরিকল্পনায় ব্যয় হয়, সেই টাকাটি আসলে ফেরত পাওয়ার কি কোনো সুযোগ আছে? জি, এইটা আপনার এইটা যদি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা দেখা যায় যে প্রক্রিয়া যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে একটা ব্যয় হয়েছে, সেখানে স্বচ্ছতার ঘাটতি ছিল, অথবা যথাযথ অনুমোদন ছিল না, এই ধরনের প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ার ভেতর দিয়েই তাকে টাকা ফেরত দেওয়ার মানে একটা আইনি বাধ্যবাধকতা তৈরি করার ব্যবস্থা আছে। এমনকি বিদেশে টাকা পাচার করলে আমাদের দেশে কিন্তু নজির আছে সেই টাকা ফেরত আনার। সুতরাং বিদেশ থেকে টাকা পাচারকৃত টাকা যদি দেশে ফেরানোর আমাদের নজির থেকে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের ভেতরে জ্ঞাত আয় বহির্ভূত অথবা সরকারি বা রাষ্ট্রীয় দায়িত্বে যারা ছিলেন, তাদের যে নির্দিষ্ট ম্যান্ডেটের বাইরে গিয়ে যদি তারা কোনো কিছু খরচ করে থাকেন, সেখানে অস্বচ্ছতা আছে কিনা, অস্বচ্ছতার বিষয়টা যদি প্রমাণ হয়, তাদের মিসকন্ডাক্ট অথবা তহবিল তসরুপ বা আত্মসাতের বিষয়টি যদি আসে, তখন তাদেরকে আদালত কিন্তু এই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দানের আদেশ প্রদান করতে পারে। অর্থাৎ অর্থদণ্ড করবার একটা প্রক্রিয়া থাকছে এখানে সম্ভবত। জি,
আচ্ছা, আপনি আছেন আমাদের সাথে। আমরা যদি আবার একটু মাইদুল ইসলাম আপনার কাছে একটু আসি, সেটি হচ্ছে তদন্ত চলছে, আমরা তো আপনার মাধ্যমে সেটি শুনলাম, এবং সেই জায়গায় এই তদন্তের ক্ষেত্রে কোনো কি সময়সীমা আছে যে এর ভেতরে আসলে তদন্ত করলে পরে এটা স্বচ্ছতার যে বিষয়টা থাকে সেটি আসলে প্রমাণিত হবে? না জি, মানে তদন্ত চলছে না, মামলা যেহেতু হয়নি, সুতরাং আমরা আইনের অনুসন্ধান, যারা আমরা লোক, বলছি যে অনুসন্ধান চলছে। জি, আইনের লোক যারা, তারা আমরা বলবো যে এটা অনুসন্ধান চলছে। জি। এখন এই অনুসন্ধানে দুদকের বিধিতে একটা নির্ধারিত সময়সীমা আছে, সেই সময়সীমা অনেক আগেই উত্তীর্ণ হয়ে গেছে। এখন এটা আপনার সময়সীমার উত্তীর্ণ করে চলছে আর কি, সময় উত্তীর্ণ। আর যে আপনার টাকা উদ্ধারের কথা যেটি বলছিলেন, সেটি হচ্ছে যদি দুর্নীতি প্রতিষ্ঠিত হয় এখানে অনুসন্ধানে এবং পরে মামলা এবং তারপরে তদন্তে সাক্ষ্য প্রমাণ দিয়ে বিচারে গিয়ে এই দুর্নীতির মামলায় জরিমানা আছে, বাজেয়াপ্তিও আছে, এবং বাজেয়াপ্তিটা সরকারের অনুকূলে। তো আমরা এটা সাধারণভাবে ধরছি যে এটা পেনাল কোডের 409-এ হয়তো পড়বে, যেহেতু এটা ধরেন মিস অ্যাপ্রোপ্রিয়েশনের চার্জ হয়তো তারা দুদক হয়তো বা খুঁজবে এবং আনবে। সেটা যদি হয় তাহলে মিস অ্যাপ্রোপ্রিয়েশনে সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন, ঠিকই বলেছেন। এবং সাথে যে কোনো দুদকের মামলায় যে পরিমাণ অর্থ সংশ্লিষ্টতা আছে, যে পরিমাণ অর্থ আপনার যারা আসামি তারা লাভবান হয়েছে বা অপচয় কি বলে মিস অ্যাপ্রোপ্রিয়েট করেছে, ঠিক এই জায়গায় আপনার সেই কাছে আমি ক্ষেত্রে একটু জানতে চাই, সেটি এই হচ্ছে যে পরিমাণ, সেই সময় আমরা তো প্রধান আসামি হিসেবে শেখ হাসিনা, শেখ রেহানার নামটি আমরা হয়তো সামনে আনছি, কিন্তু এই যে মন্ত্রণালয় সেই সময় যে মানুষগুলো এই কাজ করেছে বা যারা এটার সাথে যুক্ত ছিল মাঠ পর্যায় থেকে শুরু করে, তাদের বিষয়েও আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়ার মধ্যে কি যাবে দুদক? না না, নিশ্চয়ই যাবে। এখানে যারা আপনার অনুসন্ধান করবে তারা তো এই কাজের সাথে যারা যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের প্রত্যেকেরই দায় দায়িত্ব তারা নির্ধারণ করবে, এবং সংশ্লিষ্ট থাকলেই, জড়িত থাকলেই যে তারা একদম মানে ক্রিমিনালি লায়াবল, ফৌজদারি অপরাধ করে ফেলেছে, সেরকম অনেকের ক্ষেত্রে নাও ঘটতে পারে। সেটা তারা খুঁজে, মানে দুদক যদি অনুসন্ধান করে তাহলে সেইটাই খুঁজে অনুসন্ধান করে বের করবে যে এখানে সত্যিকার অর্থে কারা কারা, যদি এখানে অর্থসাৎ অর্থাৎ মিস অ্যাপ্রোপ্রিয়েট হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কারা কারা এটার সাথে মানে দায়ী, তাদের বিরুদ্ধেই চার্জ আনা যাবে। যারা দায়ী নয়, তাদের মানে দায়ী প্রমাণ করা যাবে না, প্রমাণ আনা যাবে না, তাদের বিরুদ্ধে তো আনা যাবে না। এবং আপনার জরিমানার কথা আমি বলছিলাম, কি বলে জরিমানার কথা বলছিলাম, জরিমানাটা যত পরিমাণ অর্থ আপনার আত্মসাৎ হবে, অর্থ মিস অ্যাপ্রোপ্রিয়েট করবে, সেই পরিমাণ অর্থের চাইতে কম জরিমানা হবে না। এটি হচ্ছে দুদকের আইনের বিধান। কাজেই ওই অর্থগুলো সরকারের অনুকূলেই যাবে। আপনি ফেরতের যে কথা বলছেন সেটা হয়তো যদি সেই করা যায় তখন হয়তো। জি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, আমরা যদি আপনার কাছে একটু আসি, এরশাদুল বারী খন্দকার, সেটি হচ্ছে যে সময়টাতে এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ মুজিব বর্ষ পালন করা হয়েছে, আমরা জানি তখন করোনার মতো একটি ভয়াবহ মহামারী দেশে বিরাজমান ছিল। সেই জায়গায় সামনের যে বার্তাটি আসলে অন্যান্য সময় বা অন্য রাজনৈতিক দল অথবা সরকারের জন্য নিশ্চয়ই বার্তা দেয় যে এ ধরনের একটি ঘটনায় কি ধরনের সাজা হতে পারে বা এটি যে আইনের ঊর্ধ্বে নয়, আপনার কাছে কি মনে হয় এটি সামনের দিনগুলোতে রাজনীতির ক্ষেত্রে কি এক ধরনের বার্তা দেয় কিনা? না, তা তো অবশ্যই। আমাদের অর্থনীতির কাঠামো কিন্তু অনেক ছোট, আমরা একটা ছোট দেশ। এখানে একটা সরকার আসে কিছুদিনের জন্য, তারপর আবার চলে যায়। তাদের আসলে আমাদের নির্মম বাস্তবতা হচ্ছে কি, ইতিহাস থেকে আসলে কেউ ইতিহাসের শিক্ষাটা নেন। এখন আমরা দেখছি যে সব সরকারই কম বেশি এসে অপচয় করছে, সেই এরশাদ সরকার থেকেই আমরা ইনস্ট্যান্স গুলো দেখছি। কিন্তু শিক্ষা নেওয়ার প্রবণতাটা আমাদের ভিতরে কম। আবার ক্ষমতায় যখন কেউ আসে তখন তারা মনে করে যে আজীবনই মনে হয় তারা ক্ষমতায় থাকবে, যে কারণে তারা তাদের অবাধ কার্যক্রম চালিয়ে যেতে থাকে। একটা সময় এটা একটা লেসন ফর দ্য নেক্সট গভর্নমেন্ট, যে তারা যেন চিন্তা করতে পারে
যে এরকম যত বড় ক্ষমতাধরই হই না কেন একটা সময় কিন্তু জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হয়। এটা কিন্তু যারা তখন দুর্নীতির সাথে জড়িত ছিলেন বা অপচয়ের সাথে জড়িত ছিলেন বা জনগণের রাষ্ট্রের পয়সা যারা খরচ করেছেন অবাধে, তারা হয়তো এইভাবে চিন্তা করেননি যে তাদেরকে একদিন প্রসিকিউশনের মুখোমুখি হতে হবে। এখানে শাস্তির বিধান তো আমি সর্বোচ্চটা বলেছি, এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য ছোটখাটো সংশ্লিষ্টতার ভিত্তিতে শাস্তি কম বেশি হতে পারে। কিন্তু আমার মনে হয় যে রাজনৈতিক ব্যক্তিবর্গ, পাশাপাশি আমলা যারা এটার সাথে জড়িত ছিলেন, অতি উৎসাহিত ছিলেন, তাদের কতটুকু লায়াবিলিটি আছে সেটা বিচার আদালতে নির্ধারণ করা যাবে অভিযোগের ভিত্তিতে। কিন্তু আমার মনে হয় ভবিষ্যতের জন্য এটা একটা বড় মেসেজ যে কেউ দুর্নীতি করলে বা কেউ রাষ্ট্রের পয়সা নয়ছয় করলে তাদের যে একটা পরিণতি ভোগ করতে হবে বা পরিণতির দিকে যেতে হবে, সেটার একটা ইঙ্গিত তো নিশ্চয়ই এর মধ্য দিয়ে পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই। যেহেতু অনুসন্ধান চলছে, তার মানে কি আমরা সামনের দিনগুলোতে মামলা হবার মতো ঘটনা দেখতে পাবো? তা তো বটেই। তাহলে হয়তো সেটা আইনি প্রক্রিয়ার দিক থেকে আরো ত্বরান্বিত হবে খুব সম্ভবত। জি জি। জি, আমরা আসলে সেই প্রক্রিয়ার মধ্যেই যেতে চাই এবং অবশ্যই যারা দুর্নীতি করেছে তারা শাস্তির আওতায় আসবে, আমরা সেই প্রত্যাশা রাখি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আবারও নিশ্চয়ই কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। থাকবেন ৭১-এর সাথে।